বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ওনাদের কাজ হচ্ছে মূল্য ঠিক করে দেওয়া। ওনারা আদৌ মূল্য ঠিক করে দিতে পারছেন কি না, হ্যাঁ, এবং এই যে বিগত সময়গুলোতে ওনারা আসলে কোন কোন পণ্য দ্রব্যের আসলে মূল্য ঠিক করে দিয়েছেন এবং যেটা সর্বশেষ এনবিআর এর মাধ্যমে যেটা সর্বশেষ আসলে বাজারে কার্যকর হয়েছে, তাদের কাছে আমাদের এটা প্রশ্ন, তারা আদৌ কাজ করতে পেরেছেন কিনা। হ্যাঁ জি, এবং তারা যদি না পেরে থাকে তাহলে কেন পারে নাই। এনবিআর এর একজন প্রতিনিধি আমরা এখানে পেলাম না, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা দেখেছি যে এনবিআর এর একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা মতিউর রহমান, তার বিষয়গুলো অনেক ভাইরাল হয়েছে। তারপরে এই যে দু একদিন আগে আরেকজন কর্মকর্তা কাজী আবু মোহাম্মদ ফয়সাল, তার বিষয়েও 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে এবং তাদের কাছে অনেক প্রশ্ন ছিল। মানে আসলে কি ওই এনবিআর এর কর্মকর্তা যারা, ওনাদের যাদেরটা ফাঁস হয়, মানে ওইটার জন্য ছোটোখাটো কোনো বিষয় থাকে না, দেখা যায় যে একদম সাগর মহাসাগরের মতো অবস্থা। তো তাদের প্রতিনিধি থাকলে তাদের কাছে আমি জানতে চাইতাম যে আসলে এনবিআর এর কর্মকর্তারা কিভাবে দুর্নীতিগুলো করেন, এত 1000 কোটি টাকা আসলে কিভাবে তারা এখান থেকে বের করে নিতে পারেন, এই সূক্ষ্ম কৌশলগুলো কি, ওইটা আসলে জানতে চাইতাম। তো ওনারা যেহেতু নাই, ধরেই নিচ্ছি যে ওনারা আসলে ওনাদের দুর্বলতার কারণে ওনারা এখানে উপস্থিত হতে পারেন নাই। তবে এটা যেহেতু এখানে বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও রয়েছেন, আশা করি তাদের মাধ্যমে আমাদের কথাগুলো যারা উপদেষ্টারা রয়েছেন তাদের কাছেও পৌঁছবে। এনবিআর এর এরকম অসংখ্য কর্মকর্তাদের দুর্নীতির খোঁজ খবর কিন্তু আমাদের কাছে আছে। এটুকু আমরা বলছি। আমরা চাই যে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা সেখান থেকে চলে যাবে, তাদের শাস্তি হবে, স্বৈরাচার দোষরা চলে যাবে, তাদের শাস্তি হবে, এবং এনবিআর দেশবান্ধব জনবান্ধব এনবিআর এর কর্মকর্তারা মন মানসিকতা নিয়ে চেতনা নিয়ে তারা কাজ করবে। যেমন যদি বলে যে এস আলম ও তার পরিবারের গতকালকের এই খবরটা, 91টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব তলব করেছে এনবিআর। এই যে, এবং এগুলোকে তারা অডিট করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এনবিআর এর কর্মকর্তারা কি শুধু এই এস আলম গ্রুপেরই সব হিসাব নিকাশ, এই 91টি অফিস এগুলোর অডিট করবে, না তারা বাকি আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যাদের বড় বড় প্রতিষ্ঠান, যাদের বিষয়ে অ্যাকুইজিশন আছে, তাদের বিষয়েও আসলে এই অডিটটা করবে। এবং আমাদের প্রপোজাল হচ্ছে যে এনবিআর এর কর্মকর্তারা যখন অডিট করবে, সেই অডিটের সময় আমাদের শিক্ষার্থীদের ভিতরে যারা এই সাইডে এক্সপার্ট, আমরা তাদেরকে সেখানে তাদের সাথে সংযুক্ত রাখতে চাই স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য। এখানে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, তাদের কাছেও আমাদের প্রশ্ন থাকবে যে আপনারা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য কি কি কাজ করছেন। আমি জানতে চাচ্ছি যে এই যে বিজিএমই এর এই কমিটিটা ফরমেশন করার কাজটা আসলে কোন মন্ত্রণালয়ে, বিজিএমই এর কমিটিটা? জি জি, বাণিজ্য মন্ত্রণালয় আছে। আমি তাদের কাছে জানতে চাই এই যে আমাদের সার কারখানাগুলো, হ্যাঁ, ফার্টিলাইজার, এই সার কারখানাগুলোর এগুলো কি তারা সচল করবে, না আগে যে সিন্ডিকেট করে বাংলাদেশের সার কারখানাগুলো বন্ধ থাকতো, বিদেশ থেকে তারা সার রপ্তানি করতো আর গ্যাস দিত হচ্ছে কুইক রেন্টাল, এই জিনিসগুলো নিয়ে তারা আসলে কাজ শুরু করবে কিনা বা কিভাবে কাজ করবে? আর বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিনিধি আছেন? আসে নাই। আচ্ছা, তাদের কাছে আমাদের যে প্রপোজালটা সেটা হচ্ছে, তাদের কাছে আমাদের প্রপোজালটা হচ্ছে যে বিজিএমই এর যে কমিটিটা আছে, আমরা জানি এই কমিটির সভাপতি আওয়ামী লীগের চিহ্নিত পদধারী একজন ব্যক্তি, যিনি একদম প্রকাশ্যে মিটিং মিছিল করেছেন, শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছেন। বিজিএমই এর কমিটিটা আমরা ভেঙে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এবং সেখানে যদি প্রশাসক নিয়োগ করার বিধিমালা থাকে প্রশাসক নিয়োগ করবেন, অথবা অন্তর্বর্তী একটি সরকারের পক্ষ থেকে একটি কমিটি করে দিবেন, এবং কিছুদিন পরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের ভিতর দিয়ে সেটি চলবে। এবং সেখানে অবশ্যই যারা এতদিন স্বৈরাচারের দোষর হিসেবে আমাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দুর্নীতি এবং সিন্ডিকেটের হোতা ছিল, আমরা তাদের কাউকে সেখানে চাই না, তাদেরকে যেন আমরা না দেখি।